ঢাকা টু আখাউড়ায় বিএনপির ৩ অঙ্গ সংগঠনের লং মার্চ চলছে। ভারতের চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ, মুসলিম নির্যাতন অব্যাহত। উত্তরপ্রদেশে ২০০ বছরের পুরনো মসজিদের একাংশ গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে আশাবাদ টবি ক্যাডম্যানের। ভারতের দাদাগিরি বাংলাদেশে চলবে না, হুঁশিয়ারি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের। দেশের শিক্ষা ব্যবস্থা কঠিন সংকটে আছে বলেছেন প্রধান উপদেষ্টা। প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেয়ার প্রত্যয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের লং মার্চ চলছে। ঢাকা থেকে শুরু হওয়া লং মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে গিয়ে শেষ হবে। আয়োজকরা বলছেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কাউকে ছাড় দেয়া হবে না। রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পাশের কোনো দেশে গণতন্ত্র থাকুক তা চায় না ভারত। লং মার্চ থেকে রিপোর্ট করছেন সিকান্দার রেমান, ছবি তুলেছেন এম সেলিম। ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ভারত সীমান্ত অভিমুখে লং মার্চ। বিএনপির ৩ সংগঠন, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যার আয়োজক। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে যখন এই কর্মসূচি শুরু হয়, তখন পুরো এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পিন্ডির কাছ থেকে স্বাধীনতা এনে দিল্লির কাছে দেবে না বাংলাদেশের জনগণ। নিজেরা গণতান্ত্রিক দেশ দাবি করলেও ভারত তার আশপাশের দেশে গণতন্ত্র চায় না বলেও মন্তব্য করেন তিনি। ভারত গণতান্ত্রিক দেশ, তাদের ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। ওই স্বাধীনতা আবার বিক্রি করে দিব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করবো? এই রাস্তা আমাদের মাঝে নেই। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা সহ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে। ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে যাবার পথে কিশোরগঞ্জের ভৈরবে পথসভা হয়। পুরো পথেই নেতাকর্মীদের ছিল সরব উপস্থিতি। যারা সরকার ভবিষ্যৎকে নষ্ট করার জন্য সব ধরনের অবৈধ অন্যায় আচরণ করেছে, স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে সামান্যতম ষড়যন্ত্র পরিলক্ষিত হয়, জাতীয়তাবাদী ছাত্র দলের স্পষ্ট ভাষায় বলে যেতে চায় যে দুর্বার আন্দোলন হবে। সেই আন্দোলনকে মোকাবেলার ক্ষমতা এই বাংলাদেশে কোন সময় কোন শক্তি তৈরি হবে না ইনশাআল্লাহ। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ, জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ। বাংলাদেশের প্রতিটি ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি আমাদের কাছে অমূল্য সম্পদ। সুতরাং আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে ইনশাআল্লাহ ভালো থাকবো। আখাউড়া স্থল বন্দর মাঠে সমাবেশের মধ্য দিয়ে লং মার্চ শেষ হবার কথা রয়েছে। যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে এই লং মার্চ, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে এই লং মার্চ। লং মার্চের আয়োজনকারী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল নেতারা বললেন, বাংলাদেশের প্রশ্নে কোনো আপোষ করবেন না তারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ভৈরব। দর্শক, বিএনপির লং মার্চে আছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রেমান, লং মার্চ এখন কোথায়, নেতাকর্মীরা আসলে কি বলছেন? যে ভৈরবের পথসভা শেষে এই মুহূর্তে আখাউড়ার পথে, এই পথে পথে কিন্তু নেতাকর্মীরা এই লং মার্চে যারা অংশ নিয়েছে, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে তারা কিন্তু এখানে কিন্তু তারা অভ্যর্থনা জানাচ্ছে এবং তারা যে দাবিতে লং মার্চটি পালিত হচ্ছে সে দাবির পক্ষে স্লোগান দিচ্ছে। এখানে আমরা লক্ষ্য করছি ঢাকা থেকে যে লং মার্চটি শুরু হয়েছে, সেখানে লং মার্চে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে অংশ নিয়েছে। মূলত ভারতের আগরতলায় বাংলাদেশের সরকারি হাই কমিশনে হামলা,
জাতীয় পতাকার অবমাননা সহ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে। পূর্ব ঘোষিত এই কর্মসূচি ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে যাবার পথে কিশোরগঞ্জের ভৈরবে কিন্তু পথসভা হয়েছে। পুরো পথেই কিন্তু বিপুল সংখ্যক নেতা কর্মী কিন্তু এখানে অবস্থান নিয়েছে, মিছিল করছে। তারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এখানে আমরা লক্ষ্য করছি নেতারা যাচ্ছে এবং কর্মীরা এখানে তাদেরকে স্বাগত জানাচ্ছে, অভ্যর্থনা জানাচ্ছে। তারা বলছে যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নয়, কোনো ছাড় নয়, যে কোনো অবস্থাতেই সবার আগে বাংলাদেশ, সে বিষয়টি কিন্তু আজকের লং মার্চ থেকে বারবারই বলা হচ্ছে। তো বিকেলে আখাউড়া সমাবেশ হবে, সেই সমাবেশ থেকে হয়তো পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে এবং সেখানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখা হবে। এই হচ্ছে লং মার্চ থেকে সবশেষ অবস্থা। রেমান, ধন্যবাদ আপনাকে। দর্শক, লং মার্চের সর্বশেষ পরিস্থিতি জানলাম সহকর্মী সিকান্দার রেমানের কাছ থেকে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজ্যে বিক্ষোভ মিছিল হলো। একই দিন উত্তরপ্রদেশে প্রায় 200 বছরের পুরনো মসজিদের একাংশ গুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। বাংলাদেশ বিরোধী অপপ্রচারের ধারাবাহিকতায় মঙ্গলবারও ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ সহ ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে মিছিল করেছে ক্ষমতাসীন বিজেপি ও শরিক দল সহ কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে মানবাধিকার সংস্থা সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সরব হওয়ার দাবি তুলেছেন বিক্ষুব্ধ নেতারা। বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের এ বিষয়ে সচেতন হওয়া উচিত। এদিকে প্রতিবেশী দেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে উত্তরপ্রদেশে বিক্ষোভ হলেও একই দিন ওই রাজ্যে ভাঙা হয়েছে প্রাচীন এক মসজিদের একাংশ। ফতেপুর জেলায় নুরি মসজিদের 20 মিটার পরিমাণ অংশ বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের দাবি, মহাসড়কের প্রস্থ বাড়ানোর জন্য 2 থেকে 3 বছর আগে তৈরি করা মসজিদের বর্ধিত অংশ ভাঙা হয়েছে। এই বক্তব্য নাকচ করে মসজিদ কমিটির দাবি, 2-3 বছরের মধ্যে মসজিদের অংশ বাড়ানোর প্রমাণ নেই, এমনকি স্যাটেলাইটে সংরক্ষিত ছবিতেও প্রমাণ পাওয়া যাবে না। মসজিদটি নির্মিত হয়েছে 1839 সালে, আর এর চারদিক ঘিরে রাস্তার নকশা তৈরি হয়েছে 1956 সালে। গণতান্ত্রিক দেশের দাবিদার হিসেবে ভারতের উচিত হবে আইন মেনে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরতের উদ্যোগ নেওয়া। একথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। টবি ক্যাডম্যান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধিত অধ্যাদেশ আন্তর্জাতিক মানের হয়েছে, তবে কিছু বিষয়ে আরও সংশোধন প্রয়োজন। আন্তর্জাতিক মানদণ্ড মেনে স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন টবি। আইনে মৃত্যুদণ্ডের বিষয়ে টবি ক্যাডম্যান বলেন, মৃত্যুদণ্ড দেওয়ার এখতিয়ার একমাত্র বিচারকের। পৃথিবীর কয়েকটি দেশে মৃত্যুদণ্ডের বিষয়ে আপত্তি আছে, তবে মৃত্যুদণ্ডের বিধান থাকবে কিনা সে সিদ্ধান্ত একমাত্র সরকারের। বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের করতেই টবি ক্যাডম্যানকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। This process is going to require the full assistance and support of the international community. I've discussed with the United Nations, I've discussed with the UK, US embassies and with the EU, and there is a great deal of support for this process because it is regarded as being a credible process and a much needed process to re-establish the rule of law in Bangladesh. এই বিচার প্রক্রিয়া স্বচ্ছভাবে আন্তর্জাতিকভাবে যাতে কোনো রকম প্রশ্নের সম্মুখীন না হয় সেই ব্যাপারে আমরা তার সাহায্য গ্রহণ করছি। একইভাবে আপনারা জানেন যে আমাদের আইনে আমরা সেটাও করেছি যে ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করতে চান, তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন। ভারতের দাদাগিরি বাংলাদেশে চলবে না এমন হুঁশিয়ারি দিয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা জানিয়েছেন, সার্বভৌমত্ব রক্ষায় সব সময় প্রস্তুত পুলিশের অবসরপ্রাপ্ত সদস্যরা। দেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির পক্ষ থেকে র্যালিতে অংশ নিয়ে এমন হুঁশিয়ারি দেন তারা। সাবেক পুলিশ সদস্যরা দাবি করেন, ভারতের মিডিয়াগুলো উস্কানি দিয়ে বাংলাদেশের সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করতে চায়। ফ্যাসিস্ট সরকার প্রধান ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে তাদের কুপরামর্শ দিচ্ছে, তার কুপরামর্শে কোনো লাভ হবে না বলেও জানান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যরা।
সকাল 11টায় র্যালিটি রাজারবাগ পুলিশ লাইনের সামনে থেকে শুরু হয়ে শান্তিনগর, কাকরাইল, সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর প্রতিবাদ লিপি প্রদান করেন তারা। আমরা চাই ভারত যদি বন্ধু হতে চায় তাহলে সমতার ভিত্তিতে বন্ধুত্ব করতে হবে। বড় দাদাগিরি এখানে চলবে না, বড় ভাই সুলভ আচরণ এখানে চলবে না। আমরা সেটা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই। কারো যদি কোনো সেন দৃষ্টি থেকে থাকে তাদেরকে জানিয়ে দিতে চাই যে আমরা কিন্তু এখনো সেই পুলিশ বাহিনী রয়ে গেছি। অন্যান্য বাহিনী আছে, দেশের 18 কোটি জনসাধারণ আছে, তার সাথে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য আপনাদের সাথে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থা এক কঠিন সংকটে। পার্বত্য অঞ্চলে সেই সংকট আরও কঠিন। সকালে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের জন্য এক প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলো সমাধানযোগ্য। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা। রাঙামাটিতে আয়োজিত এই সভায় ভার্চুয়ালি যোগ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেওয়ার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচাইতে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে। প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন হয়, আর এই কারণেই সেখানে প্রযুক্তির প্রসার দরকার। নারী ফুটবল টিমে পার্বত্য জেলা থেকে আসা খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের মেয়েরা ফুটবলে বিশ্বের অন্যান্য দেশের টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অধ্যাপক ইউনূস বলেন, পার্বত্য এলাকার তরুণদের শুধু বাংলাদেশের নাগরিক না, বিশ্ব নাগরিক হতে হবে। পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থার সংস্কার ও সঠিক পদ্ধতি প্রশিক্ষণের গুরুত্ব দিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। আপনাদের ওখানে আসতে পারলে আমার খুব আনন্দ হতো। পার্বত্য জেলাগুলো দেখার আগেও দেখেছি অনেকবার, কিন্তু বহুদিন দেখা হয়নি। এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে পার্বত্য জেলাগুলোতে, সেগুলো দেখার সুযোগ পেতাম তাহলে যদি একবার আসতে পারতাম। যাই হোক, আশা করি ভবিষ্যতে এটা সুযোগ হবে। আমার লোভ হয়, কারণ এটা একটা অত্যন্ত চমৎকার একটা এলাকা। চমৎকার শুধু দৃশ্যের জন্য না, সৌন্দর্যের জন্য না, সৌন্দর্যের জন্য এটা বাংলাদেশের সবচেয়ে বোধহয় সুন্দর এলাকা। কাজে এখানে যারা থাকে তারাও সৌভাগ্যবান যে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে, এবং এত রকমের ক্ষুদ্র নির্গোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলো সমাধানযোগ্য। বস্ত্র ও নৌপরিবহন উপদেষ্টা ডক্টর সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের তৈরি পোশাক খাতে অস্থিরতা তৈরি করা হচ্ছে। এর সাথে পাশের দেশ ভারত ও পতিত সরকারের প্রচেষ্টা লক্ষণীয়। রাজধানীর আগারগাঁয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের আলোচনা সভায় ডক্টর সাখাওয়াত হোসেন বলেন, তৈরি পোশাক খাতের অস্থিরতার চেষ্টা সবাইকে মিলে রুখে দিতে হবে। তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য করার বিষয়টি নির্ভর করে ভোটারদের অভিব্যক্তির ওপর। নির্বাচনকে নষ্ট কিভাবে করতে হয় সে পিএইচডি বাংলাদেশে করা যায়। গত কয়েকটি নির্বাচনের প্রকৃত উদাহরণ। সব অবকাঠামো ভেঙে দিয়েছে আওয়ামী লীগ সরকার, এটা পুনরায় ঠিক করা খুবই কষ্টসাধ্য। মানুষের ভোট যেন হাইজ্যাক না হয় সেটি ভাবতে হবে মানুষকে। ডক্টর সাখাওয়াত হোসেন বলেন, আশা করছি আগামী নির্বাচন গ্রহণযোগ্য হবে। তো আমি আশা করি যে আগামী যে ভোট ইলেকশনটা হবে, সেই ইলেকশনটা যারা পার্টিসিপেট করবেন দে হ্যাভ টেকেন লেসন। তারা নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নিয়েছে। যদি শিক্ষা না নিয়ে থাকেন তাহলে ইজ ভেরি আনফর্চুনেট। আর নির্বাচন হওয়ার বা নির্বাচনের ক্ষমতায় আসার পরে যা হয়, যা হয়েছে, প্রত্যেকটি স্ট্রাকচার ধ্বংস করে গেছে। আর্মি এভিয়েশন গ্রুপকে আরো আধুনিক, পেশাদার, যুগোপযোগী ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এভিয়েশন বেসিক কোর্স 13 এবং ব্রেভেট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। সেনাপ্রধান বলেন, জাতীয় যে কোনো দুর্যোগে মানবতার সেবা এবং ত্রাণ পরিবহন ও বিতরণে আর্মি এভিয়েশন গ্রুপ অনন্য ভূমিকা পালন করছে। উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে আরও আধুনিক হেলিকপ্টার ও উড়োজাহাজ বহরে যুক্ত করার আশ্বাস দেন তিনি। বলেন, আগামী দিনে আর্মি এভিয়েশন গ্রুপের সক্ষমতা আরও বাড়ানো হবে। এবারের প্রশিক্ষণে 18 জন সেনা, 4 জন নৌ এবং 2 জন পুলিশ বাহিনী সহ মোট 24 জন তরুণ অফিসার অংশ নেন। প্রশিক্ষণে তাত্ত্বিক
বিষয়ের বাইরেও সফলভাবে মৌলিক বিমান অধ্যয়নের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত সেনা, নৌ ও পুলিশ বাহিনীর মোট 162 জন অফিসারকে বৈমানিক হিসেবে প্রশিক্ষিত করা হয়েছে। অনুষ্ঠানে সেনা, নৌ ও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা সহ গণ্যমান্য বেসামরিক অতিথিরা উপস্থিত ছিলেন। I was very impressed by seeing their dedication, their sense of urgency, their willingness to accomplish the mission. I'm really impressed, and I'm sure that with this kind of mindset, they will prosper. They will excel. It's not that only they are evacuating the patients from here to there. It's not that they are carrying the passengers. They are also delivering the munition. They are conducting the surveillance missions. We are very proud of our aviation. দেশ যখন ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে তখন ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারের আলফালা মিলনায়তনে জামাত ইসলামের কেন্দ্রীয় মসজিদে শুরার অধিবেশনে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন জামাতের আমির। ডাক্তার শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট ও ষড়যন্ত্রকারীদের চোখ রাঙানিকে দেশের মানুষ পরোয়া করে না। ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। ছাত্র জনতার এই ত্যাগের মর্যাদা দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বলেন, আওয়ামী লীগের কাছে বিরোধী মত সহ কারো জীবনের কোনো নিরাপত্তা ছিল না। আওয়ামী ফ্যাসিস্টদের জুলুম ও ফ্যাসিজমের শিকার হয়েছে জামাত নেতা কর্মীদের বাড়িঘর পর্যন্ত গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছিল। দ্বিতীয়টি হচ্ছে, বিগত সরকার জুলুম করে বহু জায়গায় তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে, আসন পুনর্বিন্যাসের নামে জুলুম করেছে। এগুলাকে আবার পুনর্বিন্যাস করা লাগবে বিবেক এবং বাস্তবতার আলোকে। গত 3টি ভোট পর কোনো ভোটই না হওয়ার কারণে এদেশের মানুষ ভোটের প্রতি তাদের আস্থা হারিয়ে ফেলেছিল। যে যুব সমাজের মাধ্যমে এই পরিবর্তন এসেছে, অবশ্যই তাদের প্রতিটা ব্যক্তিকে এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং তার জন্য প্রয়োজন হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার তালিকা হালনাগাদ করা। এর জন্য যৌক্তিক যে সময় লাগবে সেটা অবশ্যই সরকারকে আমরা দেওয়ার পক্ষে। প্রবাসে আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমান তালে আমাদের সাথে যুদ্ধ করেছেন, তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ার ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে নারী ও শিশুসহ 3 জন নিহত হয়েছেন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের বিজয়নগরের 12 ঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনাটি হয়। নিহতরা হলেন মাইক্রোবাসের চালক পাভেল মিয়া, নাসিরনগর দাঁতমন্ডল গ্রামের ফজিলাতুন্নেসা ও হবিগঞ্জের মাধবপুরের শিশু রাইসা। পুলিশ জানায়, কুমিল্লাগামী একটি বালু বোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় সিলেটগামী একটি পিকআপ বেপরোয়া গতিতে ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নিহত হন 3 জন। আহত 6 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকা টু আখাউড়ায় বিএনপির 3 অঙ্গ সংগঠনের লং মার্চ চলছে। ভারতের চক্রান্ত রুখে দেওয়ার হুঁশিয়ারি নেতাদের। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ, মুসলিম নির্যাতন অব্যাহত। উত্তরপ্রদেশে 200 বছরের পুরনো মসজিদের একাংশ গুড়িয়ে দিয়েছে প্রশাসন। চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে আশাবাদ টবি ক্যাডম্যানের। ভারতের দাদাগিরি বাংলাদেশে চলবে না, হুঁশিয়ারি অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের। দেশের শিক্ষা ব্যবস্থা কঠিন সংকটে আছে বলেছেন প্রধান উপদেষ্টা। প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নেয়ার প্রত্যয়। দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।